বাংলা কিউআর হলো দেশের একটি সার্বজনীন একক বা ইন্টার অপারেবল কিউআর কোড ব্যবস্থা। এর মাধ্যমে একটি মাত্র কিউআর কোড স্ক্যান করে বিভিন্ন ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যেমন বিকাশ, রকেট, উপায়, নগদ এবং ডিজিটাল ওয়ালেটের অ্যাপ থেকে সরাসরি পেমেন্ট করা যায়। এই ব্যবস্থা লেনদেনকে সহজ করেছে। নতুন এই ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আগ্রহ তৈরি হচ্ছে। ক্যাশ টাকা আমার কাছে যথেষ্ট ছিল না, আমার আবার ব্যাংক অ্যাকাউন্টে যে টাকাটা তুলে আনতে হতো, কিন্তু ভাইয়ের কাছে দেখলাম বাংলা কিউআর আছে, আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ছিল, আমি ইজিলি কিউআরে পেমেন্ট করে কেনাকাটা করতে পারতেছি। ভাঙতির জন্য অন্য জায়গায় যাইতে হয়, আবার অনেক সময় জাল টাকা পাই, ছেঁড়া টাকা পাই, তো এই ধরনের কোনো সমস্যা হলো না, এই দিক থেকে ঠিক আছে। ঝুঁকিটাও কম থাকে, আমার কাছে হ্যান্ড ক্যাশ থাকলো না, কার্ড নিয়ে ঘুরছি, কিউআর কোড দিয়ে পারচেজ করছি। এখন একটি মাত্র কিউআর কোড, ফলে আলাদা আলাদা বিকাশ, নগদ, রকেট, উপায় বা ব্যাংক অ্যাপসের জন্য ভিন্ন কিউআর স্ক্যানের প্রয়োজন নেই। বাংলা কিউআর কোড এমন একটি কোড যেটা বাংলাদেশের সবগুলো ব্যাংক অ্যাকাউন্ট, এমএফএস অ্যাকাউন্ট, ওয়ালেট অ্যাকাউন্ট এগুলোকে একত্রিত করেছে থ্রু ন্যাশনাল পেমেন্ট সুইচ। এবং এই বাংলা কিউআরের মাধ্যমে যে কোনো গ্রাহক, সে এমএফএসের গ্রাহক হতে পারে, সে একটা ওয়ালেট হোল্ডার হতে পারে, সে একটা ব্যাংকের গ্রাহক হতে পারে, সে এইটার মাধ্যমে পেমেন্টটা দিতে পারে। বাংলা কিউআরের মাধ্যমে লেনদেনে ভাঙতি সমস্যার সমাধান হয়েছে। এছাড়া দূর হয়েছে ছেঁড়া নোট নিয়ে ক্রেতা বিক্রেতাদের নিত্যদিনের অসন্তোষ। আমাদের ইনফর্মাল ট্রানজ্যাকশন এত বেশি হয় ক্ষুদ্র আকারের, সেগুলো এই আমার টোটাল ইকোনমিতে সবসময় হিসাব হয় না। যদি ওগুলি আমরা অন্তর্ভুক্ত করতে পারতাম, আমাদের ইকোনমির সাইজ হয়তো বা বর্তমানে যা বলা হচ্ছে তার চেয়ে অনেক বেশি হতো। এই কারণে আমরা চাচ্ছি সকল ট্রানজ্যাকশনকে ইনফর্মালভাবে না করে ফর্মাল ট্রানজ্যাকশনের আওতায় নিয়ে আসতে। ছোট দোকান বা ফুটপাতের হকারদের নিয়মিত ক্যাশলেস লেনদেনের ভিত্তিতে ডিজিটাল ক্রেডিট প্রোফাইল তৈরি হবে, যা পরবর্তীতে জামানত ছাড়া ব্যাংক ঋণ পেতে সাহায্য করবে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। আমনের জমি প্রস্তুতে ব্যস্ত রাজশাহীর চাষিরা। সার দেওয়ার সময় ঘনিয়ে আসতেই চিন্তার ভাঁজ কৃষকের কপালে। কৃষি কার্ড হাতে ডিলারদের দোকানে দোকানে ছোটাছুটি করেও সরকার নির্ধারিত দামে সার পাচ্ছেন না তারা। খুচরা বিক্রেতাদের কাছে মিলছে টিএসপি ও ডিএপি, তবে সরকার নির্ধারিত দামের চেয়ে বস্তা প্রতি গুনতে হচ্ছে কয়েকশো টাকা বেশি। আমি একজন কৃষক, কৃষি কার্ড আছে, অথচ আমরা সময় মতো সার পাচ্ছি না। এখন একটা ভরা মৌসুম, এখন আমরা সময় মতো সার না পেলে আমাদের আবাদ করা তো সমস্যা। আমরা কোনো সার ভর্তুকি পাই না, দোকান থেকে আমার কিনতে হয় বেশি দামে। লাগবে 5 বস্তা সার, 1 বস্তা সার কিনতে যায় মাথা নষ্ট। একটা কৃষক কাটে 3 বস্তা সার পাচ্ছি, 3 বস্তা সারে তো আবার আবাদ হবে না। বিএডিসির অনুমোদিত ডিলাররা বলছেন, আমন মৌসুমে চাহিদা বেশি থাকায় বরাদ্দ পাওয়া সার 2-3 দিনের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। আমরা এই মাসে 230 বস্তা সার পেয়েছি, আগস্ট মাসে। এই 230 বস্তা সার এই মোটামুটি 200 চাষিকে আমরা বিতরণ করতে পেরেছি। তো এই একটা কৃষকে আপনার সারের বস্তা চাই, কেউ 5 বস্তা, কেউ 10 বস্তা, কেউ 7 বস্তা, কেউ 1 বস্তা, 2 বস্তা, এইভাবে নিতে আসে সার। মন্ত্রণালয়ের অনুমোদিত বরাদ্দ অনুযায়ী রাজশাহী জেলার 217 জন ডিলারের মাঝে সার সরবরাহ করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। অনুরূপ আগস্ট মাসে আমাদের রাজশাহী অঞ্চলে এই বরাদ্দ, মন্ত্রণালয়ের বরাদ্দ ছিল 5620 টন। আমরা ওই 217 জন ডিলারের মাধ্যমে আমরা এটা বিতরণ করছি। সরকার নির্ধারিত দামে 50 কেজির 1 বস্তার টিএসপি সারের মূল্য 1350 টাকা, ডিএপি 1050 আর এমওপি 1000 টাকা। আর খুচরা বাজারে টিএসপি বিক্রি হচ্ছে 1700 থেকে 1800 টাকা, ডিএপি 1600 আর এমওপি বিক্রি হচ্ছে 1500 টাকা। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। যে বয়সে শিশুরা কথা বলতেই শেখে না, সে বয়সেই ইংরেজিতে অনর্গল শব্দ ও ছোট ছোট বাক্য বলছে এই শিশু। মাত্র 18 মাস বয়সেই এশিয়া বুকস অব রেকর্ডসে পেয়েছে গ্র্যান্ডমাস্টার স্বীকৃতি। বলছি পার্বত্য জেলা খাগড়াছড়ির ক্ষুদে প্রতিভা মোহাম্মদ শাহজাদ বিন খলিলের কথা। খেলনা, ছবি আর ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিস এসবই ছিল শাহজাদের শেখার উপকরণ। মাত্র 7 মাস বয়স থেকেই খেলতে খেলতে তাকে ইংরেজি শব্দের সঙ্গে পরিচয় করান বাবা মা। কোনো চাপ নয়, মুখস্থ করানো নয়, আনন্দের মধ্যেই শেখানো হয়েছে নতুন নতুন শব্দ।
ধীরে ধীরে ফুল, ফল, পশু পাখি, যানবাহন সহ ঘরের নানা জিনিসের ইংরেজি নাম বলতে শুরু করে শেহজাদ। হোয়াট ইজ ইউর ফুল নেম? My full name Shahzad bin Khalil. হোয়াট ইজ ইউর ফেভারিট ফ্রুট? My favorite fruit banana mango grapes. How old are you, Shahzad? I'm 12 years old. Can you tell me 7 days name? Yes, I can. Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. Can you tell me largest word? Yes. Say. Nene ওয়ালটা মাইনাস কপি ছিল কেন কেন আসিস? আমরা আসলে ওকে কোনো চাপ দিই নাই, আমরা আসলে ওকে খেলার ছলেই আসলে ইংরেজির সাথে পরিচয় করাইছি। এটা আমাদের জন্য খুবই আনন্দের বিষয়। আমাদের বাবু এশিয়ান বুক অফ রেকর্ডসে গ্র্যান্ড মাস্টার হয়েছে। শেহজাদের ইংরেজিতে কথা বলার 8টি ভিডিও পাঠানো হয় এশীয় বুক অফ রেকর্ডসের কিডস প্রোগ্রামে। এশিয়ার বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে যাচাই বাছাইয়ের পর শেহজাদ পায় গ্র্যান্ড মাস্টার স্বীকৃতি। মাত্র 18 মাস বয়সে এমন অর্জনে আনন্দিত পরিবার। আমরা চাই হচ্ছে ও নিজের মতো করেই বড় হোক, আর খেলাধুলার পাশাপাশি আমরা ওর যে ল্যাঙ্গুয়েজ স্কিলটা আছে এটা আরও ডেভেলপ করার জন্য কাজ করে যাব। মাত্র 18 মাসের শেহজাদের এই অর্জন শুধু তার পরিবারের আনন্দের নয়, এটি পুরো বাংলাদেশের গর্বের বিষয়। শিশুদের সময়ের সুযোগ দিলে তার প্রতিভা পৌঁছাতে পারে বিশ্বমঞ্চেও। সাকিব মামুন, দীপ্ত সংবাদ, খাগড়াছড়ি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন। তার বয়স হয়েছিল 76 বছর। মঙ্গলবার রাত 10:27 রাজধানীর গুলশানের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে তৌফিক নেওয়াজ অসুস্থ ছিলেন। কয়েকদিন আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার স্ত্রী দীপু মনি জুলাই অভ্যুত্থানের মামলায় বর্তমানে মুন্সিগঞ্জ জেলা কারাগারে রয়েছেন। স্বামীর মৃত্যুতে তার প্যারোলে মুক্তি চেয়ে আজ আবেদন করা হবে বলে জানিয়েছেন আইনজীবী গাজী ফয়সাল ইসলাম। পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন তৌফিক নেওয়াজ। দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন তিনি। সুন্দরবনে নিষিদ্ধ সময়ে কোকিলমুনি অভয়ারণ্য থেকে 60 কেজি কাঁকড়া, চারু ও নৌকাসহ 8 জনকে আটক করেছে বন বিভাগ। গত রাতে পূর্ব সুন্দরবন শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শরীফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সুন্দরবনে নিষিদ্ধ সময়ে অনুপ্রবেশ করে কোকিলমুনি অভয়ারণ্য থেকে কাঁকড়া ধরার চারু, 60 কেজি কাঁকড়া ও একটি ডিঙি নৌকাসহ 8 জনকে আটক করা হয়। আটক সকলে মোংলা এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওই কর্মকর্তা। আগামীকাল অনুষ্ঠিত হবে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন। সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন সংসদ সদস্যরা। দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার 349 জন। এই নির্বাচনে সংসদ সদস্যদের আইডি কার্ড সাথে রাখা সহ বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। চালানো যাবে না নির্বাচনী প্রচার। ভোট গ্রহণ শেষ হওয়ার পর গণনা শুরু হবে। প্রাপ্ত বৈধ ভোট গণনা শেষে সর্বাধিক বৈধ ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করবেন নির্বাচন কর্মকর্তা। পরে নির্বাচন কমিশন থেকে ফলাফলের গ্যাজেট প্রকাশ করা হবে। দীর্ঘ 35 বছর পর রাষ্ট্রপতি পদে আবারও সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট হতে যাচ্ছে। এই নির্বাচনে বিএনপির প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ। ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে পুলিশ ও স্থানীয় মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। অন্যদিকে শিক্ষার্থীরা ইট পাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশ সদস্য ও শিক্ষার্থী সহ অন্তত 30 জন আহত হয়েছেন। গত রাত 11:30টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, পুলিশ লাইন্সের ভেতরে জেলা পুলিশের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে মাইকে উচ্চস্বরে গান বাজানো হয়। এ সময় পুলিশ লাইন্সের পাশের দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা পুলিশ লাইন্সের ভেতরে গিয়ে শব্দ কমানোর অনুরোধ জানান। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও তর্ক শুরু হয়। এক পর্যায়ে শতাধিক শিক্ষার্থী পুলিশ লাইন্সের ভেতরে প্রবেশ করলে সংঘর্ষ বাধে। কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদি ও নাতনির মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতরাতে কুমিল্লা রেলওয়ে স্টেশনের পাশের শাসনগাছা এলাকায় ঢাকা চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তারা। পুলিশ জানায়, দাদি জোসনা বেগম তার নাতনি চাঁদনিকে নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় শাসনগাছা এলাকায় রেল লাইন পার হওয়ার সময় সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তারা। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তাদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া এলাকায়।
হামে আক্রান্ত শিশুদের ৬৫% অপুষ্টির শিকার। এর মধ্যে ১২% শিশু তীব্র এবং ৫৩% মাঝারি অপুষ্টিতে ভুগছিল। এছাড়া হামে আক্রান্ত ৩৮% শিশু জন্মের পর প্রথম ৬ মাস পরিপূর্ণ বুকের দুধ পায়নি, আর মারা যাওয়া শিশুদের ৮২%ই পূর্ণ ৬ মাস বুকের দুধ পায়নি। বুধবার শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে পরিচালিত এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। গবেষণায় আরও যুক্ত ছিল আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র ICDDRB। হাসপাতালে ভর্তি হামে আক্রান্ত ৩৫৪ শিশুর ওপর গবেষণাটি পরিচালনা করা হয়। গবেষণায় দেখা যায় আক্রান্ত শিশুদের ৪৩% বয়স ছিল ৩ থেকে ৯ মাসের মধ্যে। এর মধ্যে টিকাপ্রাপ্ত ও টিকা ছাড়া শিশুরাও ছিল। হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ এনে এনসিপি নেতা ও নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। নোয়াখালীর হাতিয়া উপজেলার স্থানীয় বাসিন্দা নাজমুল হোসেন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে রিটের শুনানি হবে বলে জানান রিটকারীর আইনজীবী। রিটে হান্নান মাসুদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করা সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। চট্টগ্রামে নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণের অভিযোগে এক ভবন মালিককে ১২ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ CDA। জরিমানার অর্থ আদায় করতে না পারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হেফাজতে নেওয়া হয় ভবনটির তত্ত্বাবধায়ক মোস্তফাকে। একই সঙ্গে নির্মাণাধীন ভবনের নিয়ম বহির্ভূত অংশ ভেঙে দেওয়া হয়। সংস্থার কর্মকর্তারা জানান, নকশা অনুযায়ী ৮ তলা ভবনটির সামনে ২০ ফুট এবং দুই পাশে ৫ ফুট করে জায়গা খালি রাখার কথা। তবে ৫ তলা পর্যন্ত নির্মাণ কাজ শেষ হলেও ভবন মালিক এসব নিয়ম মানেননি। পরিবেশগত ছাড়পত্র নবায়ন না করে জাহাজ কাটার কার্যক্রম পরিচালনা করছিল চট্টগ্রামের ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ। এজন্য ৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে শুনানি শেষে জরিমানা করা হয়। গত ১৪ আগস্ট একটি জাহাজ কাটার সময় গ্যাসের বিষক্রিয়ায় ৯ জন শ্রমিক প্রাণ হারান। এরপর ইয়ার্ডটি পরিদর্শন করে পরিবেশ অধিদপ্তর। এরপরই ছাড়পত্র নবায়ন না করে জাহাজ কাটার কার্যক্রম চালানোর বিষয়টি উঠে আসে। আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচনে আইনি কোনো বাধা নেই। নির্বিঘ্নে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। দুপুর এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। সংসদ নির্বাচনে অংশ নেওয়া সকল প্রার্থী যেন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারেন এমন গ্রাউন্ডে একটি রিট করেন হাইকোর্টের আইনজীবী সাইফুল আলম ফুয়াদ। পরে রিটটি শুনানি শেষে সরাসরি খারিজ করে দেন দ্বৈত বেঞ্চ। অ্যাটর্নি জেনারেল বলেন, শুধুমাত্র ব্যক্তিগত প্রচারণার জন্য এসব রিট করেন কিছু আইনজীবী, যার কোনো আইনি ভিত্তি নেই। আমি আদালতের কাছে বলেছি যে আদালতের কাছে যখন কোনো ব্যক্তি কোনো সাংবিধানিক আইনি প্রশ্ন আসবেন, তাকে অন্তত এই কোর্টে আসার জন্য যে লিগ্যাল আইনগত যে যৌক্তিকতা তার থাকতে হবে। হাইকোর্ট বিভাগে গতকাল একটি দায়েরকৃত রিট পিটিশন যেটি সরাসরি খারিজ হয়েছিল এবং আজকে আরেকজন আইনজীবী দায়েরকৃত এই রিট পিটিশনের খারিজ হওয়ার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানে কোনো ধরনের আইনি প্রতিবন্ধকতা সৃষ্টির কোনো সুযোগ এবং সম্ভাবনা আমরা দেখছি না। বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা বাজারে অগ্নিকাণ্ডে অন্তত ১৩টি ছোট বড় দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত দোকানদার ও স্থানীয়রা জানান, ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে 2টি মিষ্টির, 2টি হোটেল, একটি ফাস্টফুডের এবং কয়েকটি খাবারের দোকান রয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। দেশে সবশেষ ১৯৯১ সালে রাষ্ট্রপতি পদে ভোট হয়। এরপর থেকে 7 জন রাষ্ট্রপতি ক্ষমতাসীন দলের একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বিরোধী দল কোনো প্রার্থী দেয়নি। এবার বিরোধী দল থেকে প্রার্থী দেওয়ায় 3.5 দশক পর রাষ্ট্রপতি পদে সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট হতে যাচ্ছে। এজন্য সংসদ ভবনে বসানো হয়েছে ব্যালট বাক্স। নির্বাচনে জাতীয় সংসদের 349 জন সংসদ সদস্য ভোটার। শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত কারণ দেখিয়ে গত 24 জুলাই দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর স্পিকার হাফিজউদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ করেন। 20 আগস্ট নির্বাচন কমিশন 23তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে। ভোট গ্রহণের তারিখ ও সময় হচ্ছে 20 আগস্ট বৃহস্পতিবার। রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেশের 2 শীর্ষ ও প্রবীণ রাজনীতিক। জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন
11 দলীয় ঐক্যের প্রার্থী হয়েছেন অলি আহমদ। 11 দলীয় ঐক্যের 90 জন সংসদ সদস্য থাকলেও 2/3 সংখ্যাগরিষ্ঠতা রয়েছে বিএনপির। এছাড়া সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী দলের বাইরে ভোট দেওয়ার সুযোগ না থাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় অনেকটা নিশ্চিত। নির্বাচনে সংসদ সদস্যদের আইডি কার্ড সাথে রাখা সহ বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। চালানো যাবে না নির্বাচনী প্রচারণা। ভোট গ্রহণ শেষ হওয়ার পরই গণনা শুরু হবে। প্রাপ্ত বৈধ ভোট গণনা শেষে সর্বাধিক ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করবেন নির্বাচন কর্মকর্তা। পরে নির্বাচন কমিশন থেকে ফলাফলের গেজেট প্রকাশ করা হবে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের দিন জাতীয় সংসদ ভবনের ভেতরে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালানো যাবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক নির্বাচন হতে যাচ্ছে। সারা বিশ্ব এই নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে। নির্বাচনের প্রথমে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধী দলীয় নেতা ভোট দেবেন, যা বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে উল্লেখ করেন সিসি। গণনা শেষে সবার সামনে ভোটের ফলাফল ঘোষণা করা হবে। ভোটের ফলাফল যেটা ঘোষণা হবে, ওই যে 2টা থেকে 5টা পর্যন্ত ভোট হবে, তো ভোটের পরে তো আমরা ওখানে ইনস্ট্যান্টলি গোনা শুরু করবো। গোনার পরে রেজাল্ট যেটা আমি অ্যানাউন্স করবো অ্যাজ নির্বাচনী কর্তা, দ্যাট ইজ ফাইনাল অ্যাজ পার ল, দ্যাট ইজ ফাইনাল অ্যাজ পার ল। সুতরাং ওটা আমরা ভোটের পরপরই আমরা কাউন্টিং করে ওখানেই আমরা ঘোষণা করে দেব। পরে আমরা এখানে এসে দিনই গ্যাজেট করে দেবো। ব্যস্ত সড়কে ছুটে চলছে নারী যাত্রীদের বিশেষ বাস। নেই গণপরিবহনের মতো ভিড়, হুড়োহুড়ি করে গাড়িতে ওঠার অস্বস্তি। প্রতিদিনের কর্মস্থল বা প্রয়োজনে বের হয়ে বিড়ম্বনা থেকে যেন রেহাই পেয়েছেন নারী যাত্রীরা। বিশেষ এই ব্যবস্থা চালু হওয়ায় অনেকটা স্বস্তিতে যাতায়াত করতে পারছেন তারা। দ্বিতীয় দিনে বেশি ভিড় না থাকলেও প্রতি বাসেই ছিলেন কর্মজীবী নারী, শিক্ষার্থী সহ নানা বয়সী যাত্রী। পাশাপাশি পুরুষ যাত্রী না থাকায় অনেকটা স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারছেন তারা। সরকারের এই উদ্যোগটা ভালো আমাদের জন্য, বিশেষ করে আমার জন্য খুব ভালো হয়েছে যে বাচ্চা নিয়ে নর্মাল বাসে ওঠার সময় যে ঝামেলাটা হতো সেটা হচ্ছে না এখন। এবং আজকেই আর কি ফার্স্ট আমি বাসে উঠলাম, ভালো লাগছে। এটা তো খুবই ফ্লেক্সিবল একটা ট্রান্সপোর্ট হচ্ছে, যে আমরা মেয়েরা সব একসাথে যাব, আবার ড্রাইভ করবে মেয়েরা, আমাদের হেল্প করবে মেয়েরা, খুবই ভালো। মহিলাদের অনেক ভোগান্তি, রাস্তায় দেখা যায় যে যেভাবে মাঝে মাঝে পরিস্থিতি হয় আমাদের জন্য অনেক টাফ হয়ে যায় চলাফেরা। সেই ক্ষেত্রে মহিলাদের জন্য অনেক একটা সিকিউর একটা এটা খুবই দরকার। এই পরিবহনের চালক সহ সকলে নারী হওয়ায় উচ্ছ্বসিত তারা। দক্ষতার সঙ্গে স্টিয়ারিং সামলে গন্তব্যে ছুটছেন সবাই। নারীদেরকে আমরা যেন তাদের গন্তব্যে শৃঙ্খলাভাবে কোনো দুর্ঘটনা না হোক, শান্তি শৃঙ্খলা মতো আমরা যেন তাদের গন্তব্যে পৌঁছায় দিতে পারি। সবাই আমাদেরকে বেশ শুভকামনা জানাচ্ছে এবং আমরা খুব সন্তুষ্ট তাতে। আমরাও তাদেরকে বলবো যে আমাদের পাশে থাকবেন আপনারা। সড়কে বিশেষ এই বাসের সংখ্যা বাড়লে যাতায়াত সুবিধার পাশাপাশি বাড়বে গণপরিবহনে নারীর অংশগ্রহণ, এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।